গত পর্বে বলছিলাম যে আমার বন্ধু-বান্ধবরা কেউ চাকরিতে গেছে, কেউ বিদেশে গেছে, আবার কেউ বিদেশে পড়াশোনা করতেও গেছে। অনেকের সাথে আমার যোগাযোগ ছিল না। আমার একটা ফ্রেন্ড ছিল, সে আমারে সবসময় ফোন দিত, মেসেজ দিত। সে নিজে থেকে বন্ধু-বান্ধবদের কে কোথায় আছে বলত। ফ্লাইটের আগের দিন মা আমার কাছে আইসা বলল, "বাবা, যখন যা লাগবে আমাদেরকে জানাবা। কোনো দিক দিয়ে কষ্ট পাবা না। যেভাবেই হোক মা তার ব্যবস্থা করে পাঠাবে আমার জন্য।" মা ছোটবেলা থেকে এমন, মানে আমার ছোটবেলা থেকেই মাকে দেখতেছি এমন। খুব ঠান্ডা মানুষ। তিনি যেন আমাদের জন্যই বাঁচেন। আব্বা আইসা বলল, "ভালো থাকিস, নিজের প্রতি খেয়াল রাখিস। সেখানে গিয়া ১ম এ কষ্ট হইলেও পরে ঠিক হয়ে যাবে।" আমি সাথে, সাথে কইলাম, "কিসের কষ্ট? বিদেশে যামু, ডলার কামামু। কেন কষ্ট পামু? তোমরা তো আগের যুগে পইড়া আছো মা। তোমরা তো আগের যুগে পইড়া আছো বাবা। এখন বিদেশে যায়ে কোনো কষ্ট নাই। অনলাইনের যুগ। সব কাজ হয়ে যায় তাড়াতাড়ি। কাজও অনেক শান্তির। এসির মধ্যে বসে কাজ করবো আর মাস শেষে টাকা পাঠাবো। তোমরা এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করো না বাবা-মা। আর সেই টাকা দিয়ে আমি সুখ কিনবো তোমরা সবার লাইগা, আমরার লাইগা।" বাবা দেখলাম আমার চোখের দিকে তাকায় রইছে। আমারে বলতাছে, "মুরাদ, তুই বড় ভাইজানের মতন একদম না। তুই একদম আমার মতন হইছস। একটা সময় আমিও ঠিক এরকম ভাবতাম রে। কত কিছু করছি বিদেশ যাওয়ার জন্য। কিন্তু আব্বা-আম্মা দেয় নাই। নিজের ছেলেকে রেখে থাকতে পারবে না নাকি? আর আমি আমি তাদের ছেড়ে চলে যাচ্ছি। আমি কিছুই করতে পারতেছি না।" তখন মনে, মনে আমি খুব বিরক্ত। ভাইয়ের ছেলের জন্য এত দরদ। আমি কতটা বোকা আর অসহায় ছিলাম। একটা বারও বুঝলাম না এই বাবা-মা আমার জন্য কত কষ্ট করছে, কোনো সন্তানের দিকেও যায় নাই। কোনো সন্তান নেয় নাই আমার যেন কষ্ট না হয়। আমি এক অপদার্থ সন্তান। সেদিন ফ্লাইটে করে প্রবাস জীবনে যাত্রা শুরু করছিলাম। সাথে নিজের সুখগুলারে দেশে রাইখা আসলাম নিজের অজান্তে। সেখানে আমি এই জায়গায় আইছি সুখ কিনতে। যেই সুখ আমি দেশে রাইখা আইছি, সেই সুখ খুঁজি আমি এই প্রবাস জীবনে। আমার মতো হতভাগা এই প্রবাস জীবনে আর কেউ আছে কিনা আমি জানি না। আমার সব আছে, টাকা-পয়সা সব আছে বললামই তো। তারপরেও আমি সবচেয়ে হতভাগা। বিশেষ করে যারা আমার মতো সৌদি, দুবাই এসব দেশে আছে, এদের মধ্যে খুঁজলে আমার মতো ২-১ টা পাওয়া যাবে না মনে হয়। যাই হোক, এরপরে বিদেশে আসলাম দুলাভাইয়ের কাছে। ১ম ধাক্কাটা সেদিনই খাইছিলাম। ভাবছিলাম দুলাভাই এখানে একটা বড় অ্যাপার্টমেন্ট নিয়া থাকে। একটা রুম আমারে দিব, আমি সেখানে থাকমু। এসি ঘর। দুলাভাইয়ের সাথে তার থাকার জায়গায় এসে দেখি আমার কলেজ লাইফের মেসের চেয়েও জঘন্য। একটা বড় রুমে প্রায় ১০ টা বেড। প্রত্যেকটার আবার উপরে। মোট ২০ টা বেড। যেরম লম্বায় ঠিক বড় চওড়া। জাস্ট মাঝখান দিয়া একটা লোক হাইটা যেতে পারে কোন রকমে। আমি ঢুকে যে ধাক্কাটা খাইলাম, সেটা দিয়ে বের হতেও আমার কয়েকদিন সময় লাগছে। এরপর আমি দুপুরে খাবার খাওয়ার জন্য এলাম। এসে দেখলাম মাত্র একজন বাজারে গেছে। দুলাভাই আমারে বলছে, "মুরাদ, এই নাও এই সবজিগুলো কেটে দাও। তুমি আসবা তো, তাই মুরগি আর গরু আনাইছি।" আমি অবাক। আমি তো মেসে থাকতেও কাজ করি নাই। একজন বুয়া ছিল, উনি সব রান্না-বান্না করত। বাসার কাজ করত। আমি এখানে কাজ করতে আসছি নাকি? এই কাজ করতে, রান্নার কাজ করতে? যাই হোক, আমি চুপচাপ দুলাভাইয়ের কথা মতো সেই সবজি চাকু দিয়া কাটতে শুরু করলাম। হঠাৎ আমার হাত অনেকখানি কাইটা গেল। দুলাভাই খুব বিরক্তি নিয়ে বললেন, "উফ! এই কাজের মধ্যে আবার এইসব? আগে বলতা যে কাটতে পারো না, তাহলে রান্না করতে বলতাম তোমারে, কাটাকাটির কাজটা আমিই করতাম।" সাথে, সাথে আমার মনে হইলো আমার ক্ষুধা চইলা গেছে। আমার গলার মধ্যে একটা কুন্ডুলি পাকে আটকে আছে। সেদিন হাতে একটু খোঁচা লাগছিল বইলা মা দৌড়ে এসে কি যে অবস্থা, কান্নাকাটি। কেমনে ব্যথা পাইলাম, কি হইছে, তাড়াতাড়ি ঔষধ নিয়ে আসা। আর এইখানে হাতের এতখানি কাইটা গেল, ধমক খাইয়া রান্নায় যাইতে হবে এরকম অবস্থা। এই ১ম নিজের অজান্তে আমার মায়ের কথা মনে পইড়া গেল। মাকে জানানো হয় নাই আমি যে আইসা পৌঁছাইছি। মারে একটা ফোন দেওয়ার ব্যবস্থা করা দরকার। হাতে একটা ব্যান্ডেজ দিয়ে আগে রক্ত থামানোর ব্যবস্থা করি। এরপর
এর পরের দিনই মনে হয় দুলাভাই তার ফ্যাক্টরিতে নিয়ে গেল আমারে। দুলাভাইয়ের ফ্যাক্টরি বলতে দুলাভাই কাজ করে আরকি সেইখানে। হুম? আমার দুঃসম্পর্কের যে মামা আছে সেই মামাটাও ওইখানে কাজ করে। তারা আমারে বলল, "টাইলস বসাইতে পারি কিনা?" আমি তো অবাক। আমি কি টাইলস মিস্ত্রি যে টাইলস বসাইতে পারবো? আমি বললাম, "না, আমি ওইসব পারি না।" তারা দুলাভাইয়ের কানে কি জানি বলল। দুলাভাই আমারে দূরে নিয়া বলল, "এসব যদি না পারো তাহলে এই দেশে কি কইরা খাইবা? তোমারে তারা যেটা বলবে, যেটা করতে বলবে, তুমি চেষ্টা করবা সেটা করতে, না পারলে ওরা শিখাই দিবে।" আমি বললাম, "আমি কি এখানে টাইলসের কাজ করতে আইছি দুলাভাই?" দুলাভাই ব্যঙ্গ করে বলল, "তাইলে কি তুমি অফিসার হইতে আইছো?" আমি চুপ খেয়ে গেলাম। আসলেই তো আমি তো এখানে অফিসার হওয়ার আসিনি। আর পড়াশোনার যোগ্যতাই কি? আমি কি অফিসার হমু? একটা স্বপ্ন, একটা ঘোরের মধ্যে ছিলাম। বিদেশ মানে এসি, বিদেশ মানে আরামের চাকরি। আমি কি ভাবছিলাম আর এইখানে আইসা কি দেখলাম? আমি মিলাইতে পারতেছিলাম না। আমার সব স্বপ্ন যেন ভাইঙ্গা গেল। এরপর দুলাভাই আমারে টাইলসের ফ্যাক্টরিতে যেখানে টাইলস তৈরি হয় সেখানে ঢুকায় দিছে। টাইলস তৈরি হওয়ার পরে গুনে, গুনা এটারে সাইড করে রাখতে হয় আরকি একটা পাশে। আমি যেই কাজ করি এই কাজের কথা মারে কেমনে জানাবো আমি ভাইবা পাই না। এই কাজ করার সময় টাইলসের গুঁড়া পড়ে আমার পুরা শরীর মনে হয় সাদার মতো হয়ে যায়। আর হাতের কোণাগুলো একদম কেটে গেছে মনে হয়। কাটা, কাটা দাগ এরকম। ১ মাস হয়ে গেছে। এখানে বাংলাদেশীদের মাসিক ভিত্তিতে বেতন দেয়। আমার বেতন হলো বাংলাদেশী টাকায় ৳৩০,০০০। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমার প্রচন্ড কান্না পাচ্ছে। এতদিন এই কুত্তার মতো পরিশ্রম করে, এই গাধার মতো পরিশ্রম কইরা আমি ৳৩০,০০০ পাইলাম। আর এই যে লাখ, লাখ টাকা খরচ করতাম আমি, এগুলো কি পরিশ্রম করতো আমার বাপ মায়ে। আমার চোখ দিয়া অঝরে পানি পড়তেছিল। যাই হোক, সে গল্প নিশ্চয়ই হবে। ভিডিও বড় হয়ে যাচ্ছে। আগামী পর্বে আবার বাকি গল্পটা শুনবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।